এনআরবি কাউন্সিল নন রেসিডেন্ট বাংলাদেশি কাউন্সিল। আসলে আমরা সবাই নন রেসিডেন্ট বাংলাদেশি। আপনারা জানেন যে গত স্বতন্ত্র গভর্নমেন্টের সময় একটা এনআরবি কাউন্সিল হঠাৎ করে এক ভদ্রলোক ঢাকা নিউ ইয়র্ক পথে ছিল, স্কলার ইউনিট অফ এনআরবি কাউন্সিল ডাকলো, জয়নাল ভাই ওখানে ছিল। তো আমরা অনেক প্রোটেস্ট করেছি, ফখরুদ্দিন সহ আর্মি চিফ সবাইকে লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। তো মেইন কথা হলো যে আমাদের মনে হচ্ছে যে একটা কনসার্ন যে ওনারা এটা প্রপার রিপ্রেজেন্টেশন সারা করেছে। আর আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আমাদের অনেক ইস্যু থাকতে পারে, একটা 50টা 100টা হাজারো ইস্যু আছে। তো আমরা সেই যে ট্রেনে আবার কিন্তু এবার এনআরবি কাউন্সিল হচ্ছে। তো আপনার এখানে পেপার কাটিংও আসছে, আমি নিয়ে আসছিলাম যে গতবার প্রত্যেকটা স্টেটে এটা প্রোটেস্ট করেছে। শুধু কনসার্ন না যে আমাদের এই টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট ছাড়া বা আমাদেরকে না জানিয়ে যে কীভাবে জানাবে সে তাদের কাজ যেহেতু তারা করছে, সেটা করা ঠিক হয় না। তাতে আমাদের যে কনসার্নটা সেটা কখনো ভয়েস হবে না। তো সেই লাইন ধরে আমরা চিন্তা করলাম যে আমরা একটা এনআরবি কাউন্সিল করা দরকার। অনেকের সাথে আলাপ করছি। এখানে আজকে আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই আছেন, উনি অ্যারিজোনা থেকে আসেন, সুদূর অ্যারিজোনা থেকে। উনি এর আগের একটা মিটিং ছিল কংগ্রেসম্যান বিরাট সামনের সাথে, যেখানে আমাদের মাননীয় এমপি মনির ইসলাম সাহেব বাংলাদেশের পক্ষ থেকে, যেটা আপনারা দেখেছেন, এখানে একটা কপি আছে, দেখলে দেখতে পারেন যে আমরা বিভিন্ন ভিসা F1 H1 সম্বন্ধে একটা মেমোরান্ডাম দিয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে। আমরা এনআরবির হয়ে আর কি যে এইগুলো সুযোগ সুবিধা পেতে চাই। গ্রিন কার্ড থেকে শুরু করে ইমিগ্রেশন ভিসা, F1 H1 ভিসা, বহু রকম জটিলতা আছে। তো তোমাদের সাথে অনেক আলাপ করছে অনেক থেকে যে আমরা একটা এনআরবি কাউন্সিল করবো। তো আমরা রেজিস্ট্রি করছি ইনশাল্লাহ এখানে। এটা এনআরবির নাম হলো এনআরবি কাউন্সিল USA, যেটা আপনি দেখতে পাচ্ছেন মিটিংয়ের উপরে। এটা আপাতত হেডকোয়ার্টার এখানেই আছে, আনলেস দের ইজ এনি প্রবলেম। তো অন্যান্য জায়গায় আমাদের অ্যাডভাইস আছে, অন্যান্য স্টেটও করা হবে। তো আজকে যে উদ্দেশ্যে আমরা শর্ট করতে চাই সেটা হলো যে আমাদের মাননীয় এমপি সাহেব চলে যাবেন কালকেই। তো কালকে এরপরে আবার লি বাকার সাথে একটা মিটিং আছে, যে উনি তো ল এনফোর্সমেন্টের বাংলাদেশে পাকিস্তানে গিয়েছিল, বাংলাদেশে যদি যায় উনি সে ব্যাপারে তো ওনাকে দাওয়াত দেবেন আর কি, আপনাদের অবগত জানাচ্ছে। ইস্যুগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, সেটা মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের কিছু বলতে হলে আমাদের জন্য বা বাংলাদেশের জন্য সেটা আমরা অ্যাড্রেস করতে পারবো, কিংবা বাংলাদেশে যদি আমরা কিছু করতে চাই, সে পলিটিক্যাল উইল চেঞ্জ করতে চাই, কিংবা ইলেকশনের জন্য কিছু করতে চাই, কিংবা আমাদের যে আজকে এত বড় আমরা যে বিদেশ ওয়েজানার পাঠাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আগের স্বতন্ত্র গভর্নমেন্ট বলেছিল, যার জন্য আজকে গভর্নমেন্টের ইকোনমিক গ্রোথ হচ্ছে। তো আমরা মেজর সেখানে পার্টিসিপেট করতেছি। তো আমাদের ভূমিকা থাকা উচিত, যেমন তেমনি আমাদের অনেক কনসার্ন আছে, যেমন ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারটা একটা ইস্যু আমি শুধু রেজ করতে চাই এখানে। সেটা হলো যে আসলে আমরা তো সবাই বাই বার্থ বাংলাদেশ সিটিজেন। তো ডুয়াল সিটিজেনের প্রশ্নই আসে না যে আমাদের অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমাদের একটা ল দিয়েছে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে অন দ্য প্রসেস আমার অ্যাপ্লিকেশন হারিয়ে গেছে 6 মাস আগে, লাগে 1 বছর। তারপর আমার জায়গা জমি থাকলে বিক্রি করতে পারি না, এখান থেকে আমি ইনভেস্টমেন্ট ওখানে করতে পারি না, ওখানে এখানে করতে পারি না। লট অফ ব্যাপার আছে। তো ও ব্যাপারে আমরা মাননীয় এমপি সাহেবকে আমরা একটা আজকে মেমোরান্ডাম দিচ্ছি। সেটারই যে হিসাবে আমি কিছু ইম্পর্টেন্ট আইটেম তুলে ধরবো, তারপরে আমি বাকি আইটেমে যাব। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে প্রায় 5 মিলিয়নের মতো বিদেশিরা বাংলাদেশের বিদেশে কাজ করে বাংলাদেশে অর্থ যোগান দিচ্ছে বা ইকোনমিকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরাও তার একটা ভাগিদার বা অংশীদার। তো আপনারা দেখবেন যে অন্যান্য দেশে সব জায়গায় একটা ফ্যাসিলিটেশন সেন্টার বলে এটাকে। এখন তো সব কিছুই .com বা গ্লোবাল ভিলেজে আমরা বাস করি। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট বলছে আজকে ডিজিটাল বাংলাদেশ, সেটার স্রোত ধরেই যে আমাদের একটা ক্লিকের মধ্যে যদি আমরা অনেক কিছু জানতে পারি, সেটাই আমাদের দরকার, কারণ সবাই তো ব্যস্ত। সেই জন্য আমি একটা প্রপোজাল করেছি, এটা অন্যান্য দেশের আদলে আমি একটা সেমিনারে গেছিলাম, সে শুনছি। সেটা হলো আমরা বাংলাদেশ ওভারসিজ ফ্যাসিলিটেশন সেন্টার BOFC, এটা প্রপোজাল করতেছি। গভর্নমেন্ট এটা একটা অফিস থাকবে এবং একটা ওয়েব পেজ থাকবে, যেখানে গেলে পরে মানুষ তারা ওয়ান স্টপ শপিং সেন্টার বলা যায়, যেখানে তারা সব কিছু ইনভেস্টমেন্ট জানতে পারবে। এবং ইনভেস্টমেন্ট এরকম না যে আমি একটা ইন্ডাস্ট্রি করলাম, যে কিছুদিন আগে একটা পেপার আসছিল, মাননীয় এমপি সাহেব কিছু মনে করবেন না, বরিশালে আমি অনেক কিছু জানি। আমার বরিশালে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করছে বেসিকের, সেখানে এখন গরু ছাগল বানানো থাকে, আর কিছুই নেই। তো আমরা ওই রকম ইনভেস্টমেন্ট চাই না, আমরা ইনভেস্ট চাই যেটা সিকিউরিটি ইনভেস্টমেন্ট। তো গভর্নমেন্ট আমাদের সেই সিকিউরিটি দেবে, নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে এইভাবে সিকিউরিটি দিচ্ছে, তারা 25 বছর ইনভেস্ট করতেছে। আমরা যারা অনেকেই চাই এখানে অনেক ব্যবসা করতে পারি না, বা আমরা যদি কোনো সেভ করতে পারি, আমরা একটা সিকিউরিটি ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে পারি, সেটার সুযোগ হিসাবে আমরা একটা ওয়েব পেজ খোলার জন্য বলতেছি। সেটা হলো বাংলাদেশ ওভারসিজ ফ্যাসিলিটেশন সেন্টার, যেটা প্রথমেই আছে, আপনার পরে আমি পাস করবো দেখতে পাবেন। বাংলাদেশি শুড বি এবল টু ভোট ইন ন্যাশনাল ইলেকশনস ফ্রম ওভারসিজ। A placed in election manifesto of present government was that we NRBs strongly support offering jobs to less privileged poor people nationwide under government sponsorship, so that we would not have to take huge burden of supporting our immediate families for the rest of our lives back home. এটা একটা গভর্নমেন্ট এজেন্ডা ছিল যে তারা মিনিমাম কমন প্রোগ্রাম প্রত্যেক ফ্যামিলির চাকরি দেবে। আজকে দেখছেন যারা আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করছে বা আছে, তারাই শুধু পয়সা পাচ্ছে, ঘুষ খাক বা যেভাবে তাদের সুবিধা আছে, বাকি যারা ফ্যামিলিতে চাকরি নেয়, আমার অনেক ফ্যামিলিভাবে অ্যাফেক্টেড। তো আমরা চাই না সে গভর্নমেন্ট তাদের মতো এই প্লেসটা ইমপ্লিমেন্ট করুক, যাতে আমরা এই এনআরবিদের বার্ডেনটা অনেকটা কমে যায়। আমার সোনালী এক্সচেঞ্জগুলো দেখবেন, আন্ডারস্ট্যান্ড। তো গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করতে আজকে মেম্বার অফ পার্লামেন্ট
যে ইস্যুটা আপনারা যেন তুলে ধরেন। তারপর সিকিউর ইনভেস্টমেন্ট সার্ভিসেস need to enable to potential overseas investors to benefit from Bangladesh rapidly growing economy. Visit visa fees should be waived for non-resident Bangladeshis who regularly contribute to the growth of Bangladesh economy with their hard-earned foreign currencies. At the same token, transaction fees for sending needy foreign currencies to Bangladesh should be waived. Bangladesh government should be held accountable to safeguard NRB's property rights in Bangladesh, especially from deceased parents in matters of transfer of ownership, যেটা অনেক ঝামেলা আপনারা জানেন বা হয়তো আমরা ফিউচারে ফেস করবো যখন এই পর্যায়ে আসবো। Bangladeshis who had harmed NRBs cannot and should not get overseas visa. They must be declared pariha or person non grata in Bangladesh. Our government should make agreement, especially with USA, that NRBs should be able to bring their immediate family members, spouse, children, parents, siblings, within the shortest possible time, thereby ensuring family bondage and human rights of the loved ones. NRBs should be able to bring their family asset wealth without much restriction to their adopted country. Those emigrating must be able to bring as much money as she has, so that all other illegal means of money laundering will be stopped for good. A government-to-government agreement is necessary here to facilitate such a process. Similarly, when an NRB decides to invest in Bangladesh, there should not be any restriction either from the USA on such gainful legal business ventures. The overall process needed to be transparent, reciprocal, and easy for the age of global economy we live in, that is the global village that we live in. To apply for dual citizenship, যেটা আমি আগে বলছিলাম, currently it is required in the form to provide many confidential information. Expatriates who are by birth Bangladeshis do not feel comfortable to provide this unnecessary information. Most applicants complain about time period required for approval. Few also claim that their entire application package was misplaced or lost in the process forever. We would like to request Bangladesh government to review the process and requirements for expatriates applying for dual citizenship. Being Bangladeshi citizens by birth, we should not be obliged to obtain dual citizenship from Bangladesh government. Even though we are naturalized citizens of other countries, we should be able to retain our original Bangladesh citizenship. There is no need and purpose of obtaining dual citizenship. That's what we're proposing. NRBs should be allowed to own or inherit properties in Bangladesh based on our birthright. We should always be considered as Bangladeshi citizens. Being the largest contributor to the national economy, NRBs should be given higher priority similar to army and other government officials in the allocation of DIT housing plots, which is not the case at this point. The government recently announced to establish a Provasi Kalyan Bank for the benefit of the expatriates. We are urging that only the NRBs should be allowed to buy shares and be able to make secured investment back home through this bank. This will increase remittances and it will improve the future economic growth of Bangladesh. At last, also we'd like to express our concern that the upcoming NRB conference scheduled to be held in December in Dhaka is not properly authorized or not well represented by the overseas Bangladeshis. In the year 2000, the NRB conference was held in Dhaka without proper representation from NRBs, and we protested from many states of the United States. A copy of the protest letter was sent to the Bangladesh government, is enclosed here, but no action was taken. The government needs to ensure that all the NRB organizations are in agreement when hosting such important events in Bangladesh. This is a presentation of rehabilitation plan for Dhaka slum population on behalf of NRB Council USA. আপনারা জানেন ঢাকাতে ডিসেন্ট্রালাইজেশন না হওয়ার জন্য জেনারেল যেটা প্রবলেম তো আছেই, যেটা এরশাদ সাহেবের সময় শুরু করেছিলেন। ঢাকাতে সমস্ত লোকজন আসে, তারা বস্তি, আনএমপ্লয়মেন্ট, বাসস্থানের সমস্যা, ক্রাইম, সব কিছু সৃষ্টি হচ্ছে। এই বস্তির জন্য বহু কিছু হচ্ছে, ইভেন ট্রাফিক কনজেশন হচ্ছে, সেটা অবশ্যই একটা এজেন্ডা এখানে আছে। তা আমরা একটা প্রবল দিচ্ছি। City of Dhaka has now some of the worst slum population among the South Asian cities. According to a recent study, the slum population in Dhaka has doubled during the last decade to about 3.4 million in 2006. Densely populated slums can be found everywhere within the Dhaka metropolitan area and outside. These slum dwellers are